আজকে আমরা আরেকটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে আলোচনা করব। 2003 সালের 14 মার্চ 17 বছর বয়সী হান্না ফস্টার বাড়ি থেকে বের হয়ে তার বন্ধু হেলেনের সাথে বারে আনন্দ করতে যায়। কিছু ঘন্টা পর রাত হয়ে যাওয়ায় তারা ঠিক করলো তারা এখন বাড়ি ফিরে যাবে। হান্না হেলেনকে বাস স্টপে বিদায় জানিয়ে তার বাড়ির দিকে রওনা হয়, কিন্তু হান্না এরপর থেকে আর কখনো বাড়ি ফিরে আসেনি। তবে ব্রিটিশ পুলিশ একটি অদ্ভুত জরুরি কলের মাধ্যমে দ্রুত তারা এই কেসটি সমাধান করতে সক্ষম হয়। এই মামলায় আসলে কি ঘটেছিল, কে ছিল অভিযুক্ত, আর বর্তমানে এই মামলার অবস্থা কি, এই ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে সবকিছু জানব। পুলিশ যেভাবে এই মামলাটি তদন্ত করেছিল তা প্রশংসার যোগ্য। এই রহস্যময় কাহিনীটি পুরোটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পে এগিয়ে যাওয়ার আগে বাংলা ক্রাইম স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না। তো বন্ধুরা, আমরা যেমন বলেছিলাম এই গল্পটি হান্না ফস্টার নামের একটি মেয়ের। হান্না ফস্টার 1985 সালের 31 আগস্ট ইংল্যান্ডে জন্মগ্রহণ করে। হান্নার বাড়িতে 3 জন থাকতেন, তার বাবা ট্রেভর ফস্টার, মা হিলারি ফস্টার এবং ছোট বোন সারা। ফস্টার পরিবার সাধারণত সবাই তাড়াতাড়ি ঘুমাতো এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠত। তার পরিবারের সবাই ভেবেছিল হান্না বাড়ি ফিরে এসে খাবার খেয়ে নিজেই ঘুমিয়ে পড়বে, কিন্তু যখন হান্নার মা ভোর 5টায় ঘুম থেকে উঠেন তখন তিনি দেখেন যে হান্না এখনো বাড়ি ফিরে আসেনি। সাধারণত হান্নার বাড়ি আসতে আধা ঘন্টার বেশি সময় লাগতো না, কিন্তু তখন অনেক ঘন্টা পেরিয়ে গেছে। তাই তারা সবাই হান্নাকে ফোন করতে শুরু করেন, কিন্তু হান্না কোনো ফোনের উত্তর দিচ্ছিল না। এরপর ধীরে ধীরে হান্নার বাবা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে সেটি বুঝতে পারে। হান্নার সাথে আগের রাতে বাড়ি যাওয়া হেলেনকে ফোন করেন তার বাবা। হেলেন আগের রাতে সব ঘটনাগুলো হান্নার বাবাকে বলে। এরপর হান্নার পরিবার নিজে থেকেই তাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু অনেকক্ষণ কোনো খোঁজ পায় না। ফলে হান্নার বাবা খুব চিন্তিত হয়ে পড়েন এবং সাউথহ্যাম্পটন পুলিশ স্টেশনে গিয়ে একটি মিসিং কমপ্লেন ফাইল করেন। পুলিশ মিসিং কেস ভেবে তাদের দিক থেকে তদন্ত শুরু করে এবং প্রথমে হান্নার ফোন ট্র্যাক করে। ভালো খবর হলো হান্নার ফোন তখনও অ্যাক্টিভ ছিল এবং পুলিশ মোবাইল টাওয়ারের মাধ্যমে ফোনটি অবস্থান ট্র্যাক করে। দেখা যায় হান্নার ফোনের অবস্থান তার বাড়ি থেকে প্রায় 20 থেকে 25 মাইল দূরে। পুলিশ 1 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে পুলিশ হান্নার ফোনটি খুঁজে পায় এবং ফোনের পাশাপাশি হান্নার ব্যাগও সেখানে পাওয়া যায়, কিন্তু হান্নাকে পাওয়া যায় না। 15 মার্চেও হান্নাকে খুঁজে পাওয়ার জন্য ব্যাপক তল্লাশি চালায় পুলিশ, কিন্তু তার কোনো খোঁজ মেলে না। 16 মার্চ সাউথহ্যাম্পটন পুলিশ শহরের বাইরে একটা এলাকা থেকে একটি অজ্ঞাত ব্যক্তির ফোন পায়। তিনি জানান তিনি জুপের মধ্যে একটি মেয়ের মৃতদেহ দেখেছেন। পুলিশ একটি দলকে উক্ত স্থানে পাঠায়। যেহেতু আগের দিন থেকে পুলিশ হান্না ফস্টারকে খুঁজতেছিল এবং তাদের কাছে তার ছবি ছিল, তাই তারা প্রথমে হান্নার ছবির সাথে মৃতদেহটি মিলাতে থাকে এবং তারা ধারণা করে যে এটি হান্না ফস্টারেরই দেহ। পরবর্তীতে হান্নার পরিবারকেও ডাকা হয় এবং নিজেদের প্রয়োজনের এই অবস্থা দেখে তারা খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে। এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশকে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অনেক ঘন্টা অপেক্ষা করতে হয়। তবে যখন ময়নাতদন্তের রিপোর্ট আসে সেখানে উল্লেখ করা হয় যে প্রথমে হান্নাকে দর্শন করা হয় এবং পরে শ্বাসরোধ করে হত্যা করা হয়। তবে হান্নার পোশাক থেকে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যা দেখে পুলিশ বিশ্বাস করে যে কেসটি শীঘ্রই সমাধান হবে। পুলিশ ভাবতেছিল ডিএনএ সংগ্রহ করে ডাটাবেসের সাথে মিলিয়ে অপরাধীকে খুঁজে পাওয়া যাবে, কিন্তু পুলিশের এই আশাটি ভঙ্গ হয়ে যায় যখন ডিএনএ ডাটাবেসের অপরাধীর কোনো নমুনা পাওয়া যায় না। এরপর পুলিশ অনেকটা হতাশ হয়ে পড়ে। তখন তারা হান্নার কল ডিটেলস পরীক্ষা করে, যা তদন্তকারীদের কেসটি সমাধানের দিকে আরও এক ধাপ এগিয়ে দেয়। আসলে হান্না 999 জরুরি নম্বরে কল করেছিল এবং অপারেটর সেই কলটি রিসিভ করে। কলটি 50 সেকেন্ড স্থায়ী ছিল। এরপর পুলিশ অপারেটরের কাছে গিয়ে হান্নার কল রেকর্ডটি সংগ্রহ করে। এছাড়া অপারেটর জানায়, আমি 50 সেকেন্ড ধরে বলেছিলাম এটি জরুরি হেল্পলাইন, আপনাকে আমরা কিভাবে হেল্প করতে পারি, কিন্তু অন্য প্রান্ত থেকে কোনো উত্তর আসেনি। যখন তদন্তকারীরা হান্নার কলের রেকর্ডটি আরও উন্নত করে শুনে তারা বুঝতে পারে যে হান্না একটি চলন্ত গাড়িতে বসে আছে। এছাড়া সেখানে একটি আওয়াজ শোনা যায় যা দক্ষিণ এশীয় ভাষার উচ্চারণের মতো। সেই ব্যক্তি হান্নাকে প্রশ্ন করে আর হান্না বইয়ে চুপ করে বসে আছে। এই কল রেকর্ডিংটি পাওয়ার পর তদন্তকারী দল হান্না ফস্টারের হত্যাকাণ্ডের কেসে অগ্রগতি লাভ করে। পুলিশ তখন সেই এলাকায় সব সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করে যেখানে হান্নার বন্ধুটি শেষবার তাকে বিদায় জানিয়ে বাসে উঠেছিল। সেই রাস্তার বেশ কিছু সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করার পর পুলিশ অবশেষে 7টি সন্দেহজনক গাড়ি চিহ্নিত করে। অন্যদিকে হান্নার বাবা মা চান দ্রুত তাদের মেয়ের হত্যাকারীকে বিচারের সম্মুখীন করা হোক। তারা এখন এই 7টি গাড়ি সম্পর্কে জনসম্মুখে আলোচনা শুরু করে। এর মধ্যে 26 মার্চ হান্নার বাবা মা একটি স্থানীয় ক্রাইম টিভি শো ক্রাইম ওয়াচ এর মাধ্যমে মানুষের সাথে কথা বলে এবং সেই গাড়িগুলি সম্পর্কে আলোচনা করে। এর ফলে জানা যায় যে টিভিতে প্রদর্শিত 7টি সন্দেহজনক গাড়ির মধ্যে একটি ছিল হেজেলউড ফুডস কোম্পানির ভ্যান। সুপারভাইজার জেমস ডেনিস ফোন করে জানান যে এই ভ্যানের ড্রাইভার নিজের গাড়ি না থাকায় এটি ব্যবহার করে যাতায়াত করতেন।
এছাড়া সেদিন রাতে ড্রাইভার ওই রাস্তা দিয়ে ডেলিভারি দিতে গিয়েছিলেন, যেখানে হান্না একা হাঁটতে শুরু করেছিল। এর ফলে প্রথমবারের মতো এই কেসে পুলিশ একটি গুরুত্বপূর্ণ সূত্র পায়। ভেন্ডি চালাচ্ছিলেন মানিন্দর পাল সিং, যার বিষয়ে কোম্পানি সুপারভাইজারের সাথে কথা বলে পুলিশ আরও তথ্য সংগ্রহ করে। সুপারভাইজার পুলিশকে জানায় 15 মার্চ মনিন্দর পাল তার কাজে এসেছিলেন, কিন্তু তার মুখে কিছু দাগ ছিল যা আগের দিন অর্থাৎ 14 মার্চ ছিল না। ছাড়া 15 মার্চ মানিন্দর আধা দিন কাজ করে কোমরের ব্যথার অজুহাত দিয়ে ছুটি নেন। পরে পুলিশ জানতে পারে যে সেই দিন থেকে মানিন্দর আর কাজে আসেনি। এই পুরো ঘটনাটি শুনে তদন্তকারী কর্মকর্তারা ফরেন্সিক বিশেষজ্ঞদের সাথে হেজেলউড কোম্পানিতে আসেন। এরপর ফরেন্সিক বিশেষজ্ঞরা মানিন্দর চালানো ভেন্ডি ভালোভাবে পরীক্ষা করেন এবং সেই ভ্যানের কিছু সেমেন এবং রক্তের দাগ পান। পুলিশ মানিন্দর পালের বিরুদ্ধে অনেক প্রমাণ পায়, যেমন সে অদৃশ্য হয়ে যায়, যার ভ্যানের সেমেন এবং রক্তের দাগ পাওয়া যায়। তাই পুলিশ তাকে হান্না ফস্টারের হত্যাকাণ্ডের সাথে সরাসরি যুক্ত করে। তবে এর পরেও পুলিশ আরেকবার সিসিটিভি ক্যামেরা ফুটেজে মানিন্দর পালের ভ্যানটি পরীক্ষা করে। 14 মার্চ রাতে মানিন্দর তার ভ্যানটি রিসাইক্লিং সেন্টারে নিয়ে গিয়েছিলেন, যেখানে হান্না ফস্টারের মৃতদেহ পাওয়া যায়। সেই রাস্তাও তার ভ্যানটি গিয়েছিল। এখনও মানিন্দর পাল পুলিশের কাছে প্রধান সন্দেহভাজন হয়ে ওঠেন। তাই পুলিশ তার কর্মস্থান থেকে পাওয়া মানিন্দর পালের বাসার ঠিকানায় যায়। সেখানে গিয়ে পুলিশ জানতে পারে মানিন্দরের স্ত্রী এবং 2 সন্তান সেখানে থাকেন এবং তার স্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক। তবে সেখানে পৌঁছে পুলিশ এমন কিছু শুনে যা পুরো কেসের মোড় ঘুরিয়ে দেয়। আসলে মনিন্দর পালের স্ত্রী জানায় যে তিনি 18 মার্চ ভারতে চলে গেছেন, কারণ মনিন্দরের মা খুব অসুস্থ ছিল। এটি জানার পর সাউথহ্যাম্পটন পুলিশ হান্না ফস্টার হত্যাকাণ্ডে মনিন্দর পালকে গ্রেপ্তার করা জরুরি হয়ে পড়ে, কিন্তু এটি একই সাথে বেশ চ্যালেঞ্জিং ছিল। এরই মধ্যে মনিন্দরের ছেলের রক্তের নমুনা নেওয়া হয় এবং তার থেকে ডিএনএ সংগ্রহ করা হয়। ওই ডিএনএ এর সাথে হান্না ফস্টারের পোশাক এবং মনিন্দর পালের ভ্যানের ভিতরে পাওয়া ডিএনএ এর সাথে মিলে যায়। যেহেতু বাবা ও ছেলের ডিএনএ প্রায় 99% একই রকম হয়, এটি নিশ্চিত হয়ে যায় যে মনিন্দর পালই আসল অপরাধী। এরপর ইংল্যান্ডের পুলিশ সরকারের মাধ্যমে ভারতের সাথে যোগাযোগ করে। যেহেতু মনিন্দর পালের পৈতৃক বাড়ি ভারতের চণ্ডীগড় শহরে ছিল, তাই সেখানকার পুলিশের সহায়তা নেওয়া হয়। চণ্ডীগড় পুলিশ মানিন্দর পালের বাড়ির ঠিকানা সংগ্রহ করে সেখানে পৌঁছায়। সেখানে পুলিশ জানতে পারে যে মানিন্দর পাল কিছুদিন আগে তার মায়ের সাথে দেখা করতে এসেছিলেন, কিন্তু 3 থেকে 4 দিন থাকার পর তিনি সেখান থেকে চলে যান। এরপর থেকে তিনি আর বাড়ির সাথে কোনো যোগাযোগ করেননি। পুলিশ মনিন্দর পালের পরিবার থেকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। যখন মনিন্দর ইংল্যান্ডে ছিলেন তখন তিনি পাগড়ি পরতেন এবং দাড়ি রাখতেন, কিন্তু ভারত আসার পর তিনি দাড়ি সেভ করে ফেলেন এবং চুলও কাটেন। এদিকে হান্নার বাবা ও মা তাদের মেয়ের হত্যাকারী সম্পর্কে জানতে পারেন এবং তারা অপেক্ষা করতে থাকেন কবে তাকে ধরা হবে। কিন্তু তখন পর্যন্ত চণ্ডীগড় পুলিশ ওই কেসটিকে খুব বেশি গুরুত্ব দিচ্ছিল না, আর ভারতীয় গণমাধ্যমেও এই কেসের খবর ছড়ায়নি, তাই সাধারণ মানুষও খুব বেশি জানত না। যত সময় গড়াতে থাকে তদন্তে তেমন কোনো অগ্রগতি হয় না। অনেক সময় পেরিয়ে যাওয়ায় হান্নার বাবা মা নিজেই খুনিকে ধরার সিদ্ধান্ত নেয়। এরপর তাদের মেয়ের মৃত্যুর প্রায় 15 মাস পরে 2004 সালে 10 জুলাই তারা ভারতে আসেন। এই সময়ে তারা ভারতে মাত্র 10 দিনের জন্য ছিলেন। এরপর তারা সরাসরি চণ্ডীগড়ে গিয়ে স্থানীয় গণমাধ্যমের সাথে কথা বলেন এবং তাদের মেয়ের হত্যাকারী মনিন্দর পালকে ধরার আবেদন জানান। হান্নার বাবা মার কাছে মনিন্দরের 2টি আলাদা ছবি ছিল। একটি ছবিতে তার দাড়ি এবং পাগড়ি ছিল, আর অন্য ছবিতে তার সেভ করা এবং চুল কাটা দৃশ্য ছিল। এই ছবিগুলো দেখে মনিন্দরকে চিহ্নিত করা সহজ হয়ে যায়। ওই দিন অপেক্ষার পর হান্নার বাবা মা সিদ্ধান্ত নেন দিল্লি যাওয়ার, কারণ সেখানে ভারতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমের অফিস রয়েছে। তারা প্রতিজ্ঞা করেছিলেন যে হান্নার হত্যাকারীকে বিচারের সম্মুখীন না করা পর্যন্ত তারা বিশ্রাম নেবেন না। হান্নার বাবা মার এই পদক্ষেপের পর তাদের মেয়ের হত্যার খবর 14 ঘন্টার মধ্যে পুরো ভারত জুড়ে ছড়িয়ে যায়। প্রতিটি সংবাদপত্র এবং টিভি চ্যানেলের শিরোনাম হয়ে ওঠে হান্না ফস্টার এবং মনিন্দর পাল। হান্নার বাবা মা একটি ফ্রি হটলাইন নম্বর চালু করেন, যাতে কেউ হত্যাকারী সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে সেখানে কল করতে পারেন। সাউথহ্যাম্পটন পুলিশ একটি সম্মান সম্মেলনের মাধ্যমে ঘোষণা করে যে মনিন্দর পালের সম্পর্কে কোনো তথ্য যদি কেউ দিতে পারে তাকে 50 লক্ষ ভারতীয় টাকা পুরস্কার দেওয়া হবে। এই খবর দ্রুত সারা ভারতে ছড়িয়ে পড়ে। এরপর 2004 সালে 15 জুলাই পশ্চিমবঙ্গের দার্জিলিং শহরে এক গাড়ি চালক, যিনি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে চিনতেন, তাকে ফোন করেন। ওই পুলিশ অফিসার আগে অবসর নিয়েছিলেন। চালক অফিসারকে জানান যে এখানে একজন মানুষ রয়েছে যিনি কয়েক মাস ধরে এখানে বাস করছেন। তার চেহারা হান্না ফস্টারের হত্যাকারীর সাথে মিলে যাচ্ছে, যা খবরের মধ্যে দেখানো হয়েছে। হান্নার হত্যার কিছুদিন পর থেকেই তিনি এখানে থাকতে শুরু করেন। চালকের কথা শোনার পর অবসরপ্রাপ্ত অফিসার তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে দেখতে যান। অফিসার মনিন্দর পালের মুখ মনে করতে পারেন, কারণ তারা ওই ছবিগুলো টিভি চ্যানেলগুলোর মাধ্যমে অনুসরণ করেছিলেন। এরপর যখন সেই চালক অফিসারকে মনিন্দর পালকে দেখান, অফিসার বিস্মিত হন।
এরপর তিনি দ্রুত স্থানীয় পুলিশকে জানান। এরপর স্থানীয় পুলিশ মনিন্দর পালকে নেপাল পালিয়ে যাওয়ার সময় বাস থেকে গ্রেপ্তার করেন। তখন পুলিশ জানতে পারে যে মনিন্দর পাল টিভি চ্যানেল এবং সংবাদপত্রে নিজের ছবি দেখে নেপালে পালানোর পরিকল্পনা করেছিলেন। এছাড়া পুলিশ আরও জানতে পারে যে মনিন্দর পাল পশ্চিমবঙ্গে নিজের নাম পরিবর্তন করে মাইক ডেভিস রেখেছিলেন। নেপাল পালিয়ে যাওয়া সেই বাসে তার পাশে একজন মহিলা ছিলেন। আর তখন জানা যায় যে মনিন্দর ভারতে এসে পুনরায় বিয়ে করেন। মনিন্দরকে গ্রেপ্তার করে দিল্লিতে আনা হয়। কয়েকদিন পুলিশে হেফাজতে থাকাকালীন তিনি নিজের অপরাধের কথা স্বীকার করেন। এরপর তিনি পুরো ঘটনা বর্ণনা করেন কিভাবে সেদিন রাতে তিনি হান্নাকে হত্যা করেছিলেন। ঘটনা ছিল এরকম, 2003 সালের 14 মার্চ রাতে মানিন্দর তার ভ্যানটি পার করে মদ্যপান করছিলেন। সেই রাস্তায় হান্না যখন পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন মানিন্দরের মনে খারাপ চিন্তা আসতে শুরু করে। এরপর তিনি জোরপূর্বক হান্নাকে অপহরণ করে ভ্যানে তুলে নেন। ভ্যানে থাকা অবস্থায় হান্না মনিন্দরকে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন, কিন্তু মানিন্দর তার কথা শুনেননি। এর মধ্যে হান্না জরুরি সহায়ক নম্বরে ফোন করেছিলেন, কিন্তু মানিন্দরের উপস্থিতির কারণে তিনি কিছু বলতে পারেননি। এ কারণে অপারেটর ফোনটিকে ভুল কল মনে করেছিলেন। পরে মানিন্দর হান্নাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে দর্শন করেন, কিন্তু ওই অপরাধ করার পর তিনি বুঝতে পারেন যে হান্নাকে বেঁচে থাকতে দিলে সে পুলিশের কাছে গিয়ে অভিযোগ দেবে। তাই তিনি হান্নাকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর 15 মাস হান্নার মৃতদেহ সেখানে পাওয়া যায়, যেখানে ফেলে দেন। পরদিন মানিন্দর পিঠে ব্যথার অজুহাতে কাজের অর্ধেক দিন ছুটি নেন, কিন্তু তার কাছে তখন হান্নার মোবাইল ফোন ও ব্যাগ ছিল, যা তিনি শহরে রিসাইক্লিং সেন্টারে একটি ডাস্টবিনে ফেলে দেন। এরপর তিনি তার এক বন্ধুর কাছে যান এবং কিছু টাকা ধার চান, কারণ তাকে নাকি তার অসুস্থ মাকে দেখতে ভারতে যেতে হবে। তবে তার বন্ধুর কাছে মানিন্দর যত টাকা চেয়েছিল তা ছিল না। পরে মানিন্দর বাড়ি ফিরে এসে তার ব্রিটিশ স্ত্রীকে বলে যে তার মা ভারতে অসুস্থ এবং তাকে সেখানে যেতে হবে, ফলে তার কিছু টাকা প্রয়োজন। মানিন্দরের প্রয়োজন বুঝে তার স্ত্রী তার বাবার সাথে কথা বলেন এবং 17 মার্চ তার শ্বশুর কিছু টাকা ধার দেন। পরের দিন মানিন্দর ভারতে যাওয়ার জন্য ফ্লাইট ধরেন, তবে তার মায়ের অসুস্থতার অজুহাতটি ছিল আসলে পুলিশের হাত থেকে পালানোর জন্য একটি অজুহাত। ভারতে এসে মানিন্দর চণ্ডীগড়ে তার পৈতৃক বাড়িতে যান এবং মায়ের সাথে দেখা করেন, কিন্তু এখানে এসে তিনি সম্পূর্ণভাবে নিজের চেহারা পরিবর্তন করেন। নিজের চেহারা পরিবর্তন করে মানিন্দর দার্জিলিং চলে যান এবং কিছুদিন পর নিজের নাম পরিবর্তন করে আরেকজন মহিলাকে বিয়ে করেন। তারপর সেখানে থাকতে শুরু করেন। ভারতে কেউ হান্না ফাস্টারের হত্যাকাণ্ড বা মানিন্দর পালের সম্পর্কে কিছুই জানত না, তাই মানিন্দর 15 মাস ধরা পড়েননি। কিন্তু হান্নার বাবা মা যখন ভারতে আসেন তখনই মানিন্দর ধরা পড়েন। পরে মানিন্দরকে দিল্লিতে আনা হয় এবং 2007 সালের 28 জুলাই একটি সংবাদ চ্যানেলে সাক্ষাৎকার দেন। মানিন্দর পাল টিভিতে তার অপরাধের কথা স্বীকার করেন। তিনি বলেন, আমি হান্না ফাস্টারকে খুন করেছি। সে রাস্তা পার হচ্ছিল, আমি বার থেকে বের হচ্ছিলাম। আমার ভ্যানটাও সেই রাস্তায় পার করা ছিল যেখানে সে হাঁটছিল। আমি ভ্যানটি ঘুরিয়ে অন্য রাস্তায় এসে আবার তাকে দেখলাম, তারপর আমি গাড়ি থামালাম। পুরো ঘটনার বর্ণনা দিতে গিয়ে মানিন্দর বলেন, সেদিন রাতে আমি অনেক মদ খেয়েছিলাম। আমি হান্নাকে খুন করতে চাইনি, কিন্তু যখন আমি দর্শন করি তখন হান্না পুলিশের অভিযোগ দেওয়ার হুমকি দিতে থাকে। যদিও আমি তাকে অনেক বই দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে মানেনি। এ কারণে আমি তাকে খুন করি। আমি সেদিন সম্পূর্ণ মাতাল ছিলাম। কিন্তু আগস্ট 2004-এ মানিন্দর তার বক্তব্যে পাল্টে বলেন, আমি ইচ্ছাকৃতভাবে ওই কাজগুলো করিনি, আমাকে জোরপূর্বক করানো হয়েছে। এরপর মানিন্দরকে দিল্লিতে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয় এবং ব্রিটেনে পদার্পণের প্রক্রিয়া শুরু হয়। এই প্রক্রিয়া প্রায় 3 বছর ধরে চলে, কিন্তু অবশেষে 8 জুন 2007-এ আদালতে মানিন্দরকে ইংল্যান্ডে পাঠানোর অনুমতি দেয়। ইংল্যান্ডে পৌঁছানোর পর হ্যাম্পশায়ার পুলিশ মানিন্দরকে গ্রেপ্তার করে। এরপর তার রক্তের নমুনা পরীক্ষা করা হয় এবং তা হান্নার কাপড় থেকে পাওয়া ডিএনএর সাথে 100% মিলে যায়। 10 ডিসেম্বর 2007 ইউনচেস্টার ক্রাইম কোর্টে বিচার শুরু হয়, যেখানে মানিন্দর নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, সেদিন রাতে কিছু অপরাধী ভ্যানের জানালা ভেঙে হান্নার মৃতদেহ ভিতরে ফেলে দেয়। তখন তারা আমাকে ধর্ষণ ও খুন করতে বাধ্য করে, কারণ আমি তখন মাতাল ছিলাম। কোর্টে হেজলউড ফুডস কোম্পানির সুপারভাইজার জেমস ডেনিসও সাক্ষাৎকার দেন, কিন্তু মানিন্দর বলেন, আমি জেমসের কাছ থেকে 16,000 টাকা ধার নিয়েছিলাম এবং সে ভুল ভাবছে যে আমি তার স্ত্রীর সাথে সম্পর্কে জড়িয়েছি, এজন্যই সে আমাকে টার্গেট করছে। হয়তো জেমসই সেই 3 জন লোককে ভাড়া করেছিল আমাকে ফাঁসানোর জন্য। কিন্তু পুলিশের তদন্তে মানিন্দরের সমস্ত বক্তব্য মিথ্যা প্রমাণিত হয়। অবশেষে 25 নভেম্বর 2008-এ তার বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত হয়। এরপর মানিন্দরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং তিনি কমপক্ষে 24 বছর জেলে কাটাবেন। দণ্ড দেওয়ার সময় তার বয়স ছিল 41 এবং তিনি 2030 সাল পর্যন্ত জেলে থাকবেন। মানিন্দর পালকে ধরার জন্য ঘোষিত 50 লক্ষ রুপির মধ্যে 3,67,000 রুপি দেওয়া হয় সেই ট্যাক্সি ড্রাইভারকে, যিনি প্রথম পুলিশকে মানিন্দর সম্পর্কে তথ্য দেন।
বাকি টাকা 12 জনের মধ্যে ভাগ করা হয়, কারণ সেই কেসটি সমাধানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ট্যাক্সি ড্রাইভার জেমস সেই পরিষ্কার টাকা দিয়ে জমি কিনেন, যেখানে হামজা মেমোরিয়াল একাডেমি নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন, যা হান্না ফস্টারের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়। 2006 সালে যখন হান্না বাবা মা দার্জিলিং ভ্রমণে যান এবং ওই স্কুলের ব্যাপারে জানতে পারেন, তারা খুব খুশি হন। ইংল্যান্ডে ফিরে গিয়ে হান্নার বাবা মা জেমস এবং অন্যদের সাহায্য করার জন্য একটি রেজিস্টার্ড চ্যারিটি শুরু করেন। এই চ্যারিটি এখন জেমসের স্কুলকে অনেক সাহায্য করে। তাহলে বন্ধুরা, এই ছিল হান্না ফস্টার হত্যাকাণ্ডের পুরো গল্প। যদি আমাদের প্রচেষ্টা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপতে ভুলবেন না। ধন্যবাদ।